আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজে এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আলপনায় শেষ সময়ের তুলির আঁচড়ে রেঙেছে পুরো প্রাঙ্গণ। নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। রাত 12টা 1 রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানাবেন। এরপর স্মৃতির মিনার উন্মুক্ত হবে সবার জন্য। আরও জানাচ্ছেন এয়ার বাদল। রাত 12টার আগেই শুরু হবে 21শে ফেব্রুয়ারি উদযাপনের আনুষ্ঠানিকতা। তাই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সাজাতে আলপনায় তুলির আঁচড়ে ব্যস্ত চারুকলার ছেলেমেয়েরা। 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার স্থানে রং তুলিতে অংশ হতে পারায় তৃপ্ত এসব শিক্ষার্থীরা। মাতৃভাষার প্রতি যে ভালোবাসাটা, সেটাও আমার মনে হয় যে বেশি অনুভব করতে পারি এই কাজটা করার মধ্য দিয়ে। এটা অনুভূতি অন্যরকম আমার কাছে। এই যে থিম, সাদা হচ্ছে শান্তির, কালো হচ্ছে শোকের, আর লাল হচ্ছে রক্তের। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, দিবসটি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। শ্রদ্ধা জানাতে হলে পলাশী থেকে ভাস্কর্য ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে হবে এবং জিমনেশিয়াম মোড় দিয়ে দোয়েল চত্বর ও ঢাকা মেডিকেলের সামনে দিয়ে চানখারপুলের রাস্তা দিয়ে বের হওয়া যাবে। বক্সিবাজার থেকে জগন্নাথ হল ক্রসিং, চানখারপুল থেকে রমনা চত্বর ক্রসিং, টিএসসি থেকে শিববাড়ি ক্রসিং এবং উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভিআইপিদের গাড়ি জিমনেশিয়াম মাঠ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠ এবং নীলক্ষেত ক্রসিং থেকে পলাশী ক্রসিং পর্যন্ত সর্বসাধারণের জন্য গাড়ি পার্কিং করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য খুলে দেয়া হবে শহীদ বেদি। ট্রাফিক নির্দেশনা মেনে শৃঙ্খলার সাথে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। মহামান্য রাষ্ট্রপতির আগমন 11:57, মহামান্য রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণ ঠিক 12টায়। মাননীয় প্রধান উপদেষ্টার আগমন 12টা 1 এবং উনি তখনই পুষ্পস্তবক অর্পণ করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা ফুল দেওয়ার পরেই মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিগণ ফুল দিবেন। এরপরেই ফুল দেবেন উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ। ট্রাফিক নির্দেশনা 21শে ফেব্রুয়ারি বিকেল 3টা পর্যন্ত বলবৎ থাকবে। এআর বাদল, আরটিভি, ঢাকা। 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদ। ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও দোসরদের নিষিদ্ধের দাবিতে রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচি থেকে তারা এ দাবি করেন। এ সময় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ বিভিন্ন স্লোগান দেয়। তাদের দাবি, ছাত্র জনতার অভ্যুত্থানে রাষ্ট্রপতি হিসেবে তার নীরবতার পর তার শহীদ মিনারে যাওয়ার সুযোগ নেই। শহীদ মিনারে যেতে হলে তাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে যেতে হবে বলেও মন্তব্য করেন তারা। এর আগে শিক্ষার্থীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ, রাষ্ট্রপতির পদত্যাগ সহ 3 দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে। টানা 8ম দিনের মতো চলছে বিপ্লবী ছাত্র পরিষদের অবস্থান কর্মসূচি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতির সব শেষ খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা সহ যাবতীয় প্রস্তুতির কতটা শেষ হয়েছে, কি দেখতে পাচ্ছেন জানাবেন। জি সাদিয়া, আপনি যেমনটি জানেন, আর কিছুক্ষণ পরেই আমাদের যে কাঙ্ক্ষিত ভাষা শহীদ দিবস অমর 21শে ফেব্রুয়ারি উদযাপন শুরু হবে এবং এর জন্য যে সার্বিক পরিস্থিতি যদি আমি আপনাদেরকে জানাতে চাই যে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের সার্বিক যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম এবং যে আলপনা করা সেইগুলো সম্পূর্ণ হয়েছে এবং এর কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা উপস্থিতি দেখতে পেরেছি এবং এই শহীদ মিনার ঠিক অপোজিটে যে হলটি আছে সেখানে পুলিশ এবং র্যাবের 2টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে, যাতে করে
এই শহীদ মিনার ও আশেপাশে কোনো পরিস্থিতির অবনতি না ঘটে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে শহীদ মিনারে কালকে যারা ফুল দিতে আসবেন, শ্রদ্ধা জানাতে আসবেন, তাদের জন্য শুধুমাত্র দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, সিএসসি ক্রসিং ও শহীদুল্লাহ ক্রসিং দিয়ে তারা শহীদ মিনারে আসতে সিএসসি থেকে ক্রসিং। মাহিন, ধন্যবাদ আপনাকে। এখনকার তরুণ প্রজন্ম দুঃসাহসী রাষ্ট্র ও পৃথিবী গঠনে নেতৃত্ব দিতে প্রস্তুত। তাদের এই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এবার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 18 বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে 21শে পদক প্রদান করা হয়। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। কোরআন থেকে তেলাওয়াত করবেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 21 পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলচ্চিত্র অবদানের জন্য পদক পেলেন আজিজুর রহমান, মরণোত্তর। সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া, মরণোত্তর ও ফেরদৌস আরা। গবেষণায় মইদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা। সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, মরণোত্তর। বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা। সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ, মরণোত্তর শহীদুল জহির ও শহীদুল হক। সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম। ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়, তাদের সহযোগিতা করতে হবে। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। তিনি আরো বলেন, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে, সবার জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয়। সংস্কৃতি মন্ত্রী মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, এবার নিরপেক্ষ দৃষ্টিতে যে পদক প্রদানের উদাহরণ তৈরি হলো তা আগামীতে যেন অব্যাহত থাকে। একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারবো। আতিকা রহমান, RTV, ঢাকা। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলা স্টেডিয়াম মাঠে সমাবেশে তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। নেতাকর্মীদের ধৈর্য না হারানোর আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের সকল সেক্টরকে ধ্বংস করেছে। বিএনপির 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তাই দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে। জনগণের ভোটে আমরা সরকারে যাব, সেই জন্য আমরা মনে করি যে বাংলাদেশকে কোন ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন। অতি দ্রুত একটা নির্বাচন চাই, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই। আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা আরও 22 জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এদের সবাই 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, ডিসিরা অন্যায়ের প্রতিবাদ না করে নেতিবাচক ভূমিকা রেখেছেন। বিস্তারিত বেলাল হোসেনের রিপোর্টে।
2014 সালের একতরফা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন আওয়ামী লীগের 154 জন সংসদ সদস্য। 18 নির্বাচনে সবাই অংশ নিলেও অভিযোগ ওঠে রাতের ভোটের, আর 24-এর নির্বাচনও ছিল বিতর্কিত। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে প্রশ্নবিদ্ধ 3 নির্বাচনে সহায়তা করে নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ সহ ভোটের সঙ্গে জড়িত প্রায় সব সংস্থা। ভোটের অনিয়মে জড়িত সেসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করায় এবার 22 ডিসিকে পাঠানো হলো বাধ্যতামূলক অবসরে। আমরা এটাকে কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এই সমস্ত জায়গায় যে সমস্ত রিটার্নিং অফিসার, আপনারা জানেন ডিসির রিটার্নিং অফিসার ছিল 22 জনকে আমরা বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। আজকে যে আমরা দুরবস্থায় পড়েছি, সরকার যে সকলে মিলে আপনারা মিলে উদ্ধার করার চেষ্টা করছি, তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। জনপ্রশাসন সচিব জানান, যাদের চাকরির বয়স 25 বছরের কম তাদের ওএসডি করা হয়েছে। যারা রিটায়ার করে চলে গেছে অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি, তা না। এই অপরাধের সাথে যারা জড়িত, রিটায়ার হয়ে যাওয়ার পরেও তারা কেউ এখান থেকে আমি বলি যে আপনারা তো ওখানেও ফলো আপ করেন। বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করে অবসরে যাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিনিয়র সচিব। এর আগে 2 দফায় আরও 33 জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় অন্তর্বর্তী সরকার। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সম্পর্কে কিছু টানাপোড়েন থাকলেও ভালো সম্পর্ক রাখতে বাংলাদেশ ও ভারত সম্মত হয়েছে। শিগগিরই ঢাকায় 2 দেশে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। পানি, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলেও জানান এই উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। চলতি সপ্তাহের শুরুতে ওমানে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক হয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। তবে এই বৈঠকের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করেননি পররাষ্ট্র উপদেষ্টা। বৃহস্পতিবার সকালে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান অবস্থান সম্পর্কে জানান তিনি। বলেন, 2 দেশের মধ্যে এখনো কিছু টানাপোড়েন থাকলেও ওয়ার্কিং রিলেশনের ব্যাপারে 2 পক্ষই একমত হয়েছে। কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলোতে প্রবলেম কিছু আছে, কিন্তু 2 পক্ষই আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হয়েছি যে সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে বসতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বাতিলের সিদ্ধান্তের বিষয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিলের এই সিদ্ধান্তে বাংলাদেশের কিছু করার নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিষয়টা, এটা তো বাংলাদেশ স্পেসিফিক না, কাজে এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। আমাদেরকে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে মোডাস ভিভেন্ডি খুঁজে বের করতে হবে যে আমরা এর মাধ্যমে কি করে সার্ভাইভ করতে পারি। ওমানে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে বৈঠকের পর এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও উল্লেখ করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করব। শাকিলা করিম, RTV, ঢাকা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার খবর অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকের শেষ দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিজিবি প্রধান বলেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো নিয়ে তিনি বলেন, সীমান্তের 150 গজের মধ্যে কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণের অনুমতি নেই। অন্যদিকে সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে আরও বেশি প্রযুক্তি ব্যবহারের কথা জানান ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রধান দলজিৎ সিং চৌধুরী। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্তে অপরাধ কমানো, কাঁটাতারের বেড়া নির্মাণ ও দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে 2 বাহিনীর মধ্যে আলোচনা হয়েছে। 27তম বিসিএস এর নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে দীর্ঘ 17 বছর পর নিয়োগ পেতে যাচ্ছেন তারা। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। চূড়ান্ত রায় প্রকাশের 90 দিনের মধ্যে তারা নিয়োগ পেতে শুরু করবেন বলে জানান রিটকারী আইনজীবী। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ 17 বছরের আইনি লড়াই শেষে হারানো সম্মান ফিরে পেলেন 27তম বিসিএস এর নিয়োগ বঞ্চিতরা।
2007 সালে 27তম BCS এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের 1137 জন। 1/11 সরকার দ্বিতীয় মৌখিক পরীক্ষা নিলে বাদ পড়েন তারা, যা আইন বহির্ভূত হওয়ায় শুরু হয় আইনি লড়াই। হাইকোর্টের একটি বেঞ্চ তাদের নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইবাকে বৈধতা দেন। আপিল বিভাগ সে সময় 1137 জনের নিয়োগ বাতিল করে দেন। 5 আগস্টের পট পরিবর্তনের পর নিয়োগ বঞ্চিতরা সর্বোচ্চ আদালতে ফের রিভিউ করেন। রাজনৈতিক কারণে আর কাউকে বৈষম্যের শিকার হতে হবে না বলে আশাবাদী মামলার আইনজীবীরা। মানুষের যে বিচার না চাওয়ার যে অনীহা তৈরি হয়েছিল, আজকে এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের সকল মানুষকে এই মেসেজটা দেওয়া যায় যে ন্যায় বিচার করা শুরু হয়েছে। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর থেকে, এবং ইনশাআল্লাহ এই ন্যায় বিচার যদি অব্যাহত থাকে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। রাজনৈতিক বিবেচনায় 1/11 সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেন দীর্ঘদিনের আইনি লড়াইয়ে থাকা ভুক্তভোগীরা। আমরা কখনো অন্যায় করব না, যে অন্যায়ের আমরা শিকার হয়েছি। আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি, এবং আমরা যেটা দেখেছি যেখানে যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে। আমরা আশা রাখছি এর ধারাবাহিকতা থাকবে। দ্রুত নিয়োগের ব্যবস্থা করার দাবি জানান তারা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। রোজার মাসে পাইকারি ও খুচরা বিক্রেতারা যেন কোনোভাবে কারসাজি করতে না পারে এ ব্যাপারে ডিসিদের নির্দেশনা দিয়েছে সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা জানান, দেশে খাদ্য পরিস্থিতি ভালো এবং সার্বিকভাবে দাম এখন সহনীয় পর্যায়ে আছে। রোজার সময় মনিটরিং জোরদার করা হবে। কেউ যেন খাদ্য লুকিয়ে রেখে কিংবা গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে তৎপর রয়েছে সরকার। রোজার সময় সাধারণ মানুষের নিত্যপণ্য পেতে কোনো অসুবিধা না হয় সেটি নিশ্চিত করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমিও তাদেরকে বলছি লোকাল লেভেলে আপনারা মনিটর করবেন, হোলসেলারদের এবং রিটেলারদের যাতে কোনো রকম ম্যানিপুলেশন যেন না হয়। কারণ খাদ্য অনেক সময় দেখা যায় সাপ্লাই আছে, সেটা ভোক্তার কাছে যায় না, গুদামে পড়ে থাকে, লুকিয়ে রাখে। এইগুলো যেন কোনো ক্রমে আমরা ইস্যু করবো না। তো রোজার সময় আমরা এনশিওর করবো যে কারো বিষয় না। আর রোজার সময় আরেকটা দেখবেন আমরা একটা এক্সট্রা সেল সেন্টার করেছি, আপনারা দেখেছেন না কতগুলো এক্সট্রা লোকে। অতএব সাধারণ মানুষের যেন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন কোনো রকম অসুবিধা না হয় সেটা আমরা নিশ্চিত করি। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 2 জন নিহতের ঘটনায় 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মোহাম্মদপুর লাউতলা এলাকায় ঘটনা ঘটে। এদিকে গ্রেফতারকৃতদের মধ্যে 2 জন নিরপরাধ বলে দাবি করেন স্বজন ও স্থানীয়রা। তারা জানান, এমন অভিযান অব্যাহত থাকুক, তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন দোষী সাব্যস্ত না হয়। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় আরো জানাচ্ছেন বিপুল দেবরায়। ছিনতাই, রাহাজানি, হত্যা এই যেন নিত্যদিনের সঙ্গী রাজধানীর মোহাম্মদপুর এলাকার। 5 আগস্টের পর মোহাম্মদপুর এলাকা হয়ে ওঠে যেন এক সন্ত্রাসী কুড়িতে। মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে স্থির হয়ে ওঠে এলাকাবাসী। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সারা দেশে অন্তর্বর্তী সরকারের নির্দেশে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে মোহাম্মদপুর লাউতলা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এই সময় উভয় পক্ষের গোলাগুলিতে জুম্মন ও মিরাজ নামে 2 জন সন্ত্রাসী নিহত হয়। আহত হয় 2 সেনা সদস্য। আটক করা হয় 5 জনকে। স্থানীয়রা বলছেন, এমন অভিযানে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায়। আরো যেগুলো আছে এগুলো যদি ধরে নিতে পারে আমরা আরো স্বস্তি কাজ করব। এই অভিযান না দিলে মনে হয় সন্ত্রাস চুরি চিন্তায় ভালো মানুষ রাস্তা দিয়ে হাইটা যেতে পারে না। এদিকে আটক 5 আসামির মধ্যে 2 জন নিরপরাধ বলে দাবি করেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। আমার জানা মতো 2টা ছেলে, মিরাজ নামের একটা ছেলে আর একটা ছেলে হলো শাহিন। ওই ছেলেটা খুব ভালো, কোনো একটা রেকর্ড নাই, কিছু নাই, মানে খারাপ মানুষের লাগে কি লাগে আমার ভালো ভাইটার ধরে লয়ে গেছে। আপনারা যদি বাইরে যায় জানেন তাও জানতে পারবেন, মানুষ লোকে ওরে চিনে। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসান জানান, 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিরপরাধ কেউ থাকলে তা তদন্তে বের হয়ে আসবে। গুরুত্বপূর্ণ একটা ঘটনা যেখানে 2 জন মারা গেছে
এই মুহূর্তে তো বলা সম্ভব না যে আসলে তারা জড়িত কি জড়িত না, এটা প্রকৃত তদন্তের মাধ্যমে উঠে আসবে। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। লাউতলা এলাকার ৬ নম্বর রোডের এই ৯ নম্বর বাড়ির ছাদেই গতকাল রাতে যৌথ বাহিনীর হাতে নিহত হয় শীর্ষ ২ সন্ত্রাসী। এখনও সেই রক্তের দাগ মুছেনি। এলাকাবাসী বলছেন যৌথ বাহিনীর এই ধরনের অভিযানটি যাতে অব্যাহত থাকে। বিগত সময়ে যে সন্ত্রাস রাহাজানি এটি বন্ধে যাতে যৌথ বাহিনী আরও উদ্যোগী হয় এবং সেই সাথে শান্তি ফিরে আসে এলাকার মধ্যে, এমনটাই কামনা করছেন সকলেই। বিপুল দেবরাই, RTV, ঢাকা। টানা দুদিনের উত্তপ্ত পরিস্থিতির পর এবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের প্রশাসন সহ সব রাজনৈতিক সংগঠনকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা। হামলার ঘটনায় অজ্ঞাত 500 জনকে আসামি করে মামলা হয়েছে। এদিকে ছাত্রদলের অভিযোগ নাকচ করে ছাত্র শিবির জানায় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই। খুলনা থেকে SM মনিরুজ্জামানের তথ্য ছবিতে জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। গণ অভ্যুত্থানের 6 মাস পার হতে না হতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রতিদিনই উত্তেজনা ছড়াচ্ছে, যার রেশ বেশ ভালোভাবেই পড়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে। টানা তৃতীয় দিনের মতো উত্তপ্ত ক্যাম্পাস। বৃহস্পতিবার ক্যাম্পাস বন্ধ থাকলেও কুয়েটের দুর্বার বাংলা ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র ইউনিয়ন সহ সব রাজনৈতিক সংগঠনকে লাল কার্ড প্রদর্শন করে একই সঙ্গে উপাচার্যের পদত্যাগ দাবি করে তারা। আমরা এখন এই ব্যাপারে অনেক আশঙ্কায় আছি যে আমাদের উপর আবার হামলা হতে পারে। আমরা আজকে যে লাল কার্ড প্রদর্শন, এটা সকল সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন। আমরা সকল প্রকার রাজনীতিকে লাল কার্ড প্রদর্শন করতেছি। এর আগে গত মঙ্গলবার কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের অন্তত 50 জন আহত হয়। সংঘর্ষের পর শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের আদেশ বহাল রাখে কুয়েট সিন্ডিকেট। হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্ররা ছাত্র দলকে দায়ী করে। অন্যদিকে ছাত্রদলের অভিযোগ শিবির ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরাই তাদের হামলা করে এবং তারাই ছাত্র রাজনীতি বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত। তবে ছাত্রদলের এমন অভিযোগকে হাস্যকর আখ্যা দিলেন শিবির সভাপতি। আজকে লাল কার্ড তো আপনি ছাত্র শিবির নাম উল্লেখ করেছেন, মূলত এখানে ছাত্র শিবির না, এখানে মূলত ছাত্র রাজনীতিকে দেখাচ্ছে। কিন্তু কেন দেখাচ্ছে? যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে কি আজকে লাল কার্ডের ঘটনাটা ঘটতো? আজকে কি অস্থিতিশীল পরিবেশটা সারা দেশে এভাবে তৈরি হতো? তাহলে এটার জন্য দায়ী কে? ওই যে আমার ছাত্র দলের সভাপতির বাসায় শিবিরের উপর চালিয়ে দাও। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার এ ঘটনায় অজ্ঞাত 500 জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বাদী হয়ে নগরীর খানজাহান আলী থানায় এ মামলা করেন। সৈয়দ মাহমুদ, RTV। জনপ্রিয়তার তুঙ্গে থাকা আধুনিক স্কিন কেয়ার পদ্ধতির বিদেশি ব্র্যান্ডগুলোর পাশে জায়গা করে নিতে এসিআই নিয়ে এলো নতুন প্রজন্মের ফর্মুলেশনে তৈরি প্রথম ব্র্যান্ড অ্যাঞ্জেলিনা। অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার বাজারে পাওয়া যাচ্ছে। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অ্যাঞ্জেলিনার আনুষ্ঠানিক যাত্রা শুরু। এই আয়োজনে ব্র্যান্ড ফেস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষিকে। এ সময় উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ, জেনারেল ম্যানেজার সেলস মিজানুর রহমান সহ অন্যান্যরা। ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়ল। এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যে প্রচেষ্টা চলছে তার উপর প্রভাব পড়তে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এদিকে ইউক্রেন ও লাতিন আমেরিকার দেশগুলো থেকে আসা অভিবাসীদের আবেদনপত্র গ্রহণ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বাইডেন যুগের কিছু প্রকল্পের আওতায় এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের আবেদনপত্র গ্রহণ করা হচ্ছিল। ইমামতিকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স সরকার। এটিকে দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে। এখন থেকে ফ্রান্সে ইমামদের জন্য আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা ও চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও। এটিকে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ উল্লেখ করে প্রথমবারের মতো ফ্রান্সে ইমামের ভূমিকাকে সরকারি স্বীকৃতি দিল সরকার। এই ঘোষণাটি ফরাসি ইসলাম ফোরামে দ্বিতীয় বৈঠকের সমাপনী অধিবেশনে দেন তিনি। ফোরামটি ফ্রান্সের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের একটি সরকারি উদ্যোগ।
সন্ধ্যার সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।